দর্শক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুম, খুন, হত্যা আর ধর্ষণের মতো অসংখ্য অভিযোগ। আছে অনিয়ম, অপরাধ আর দুর্নীতিও, যার ভয়াল থাবায় আক্রান্ত আপনার আমার ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী কিংবা স্বজন, যাদের মুখোশ উন্মোচন করতেই চ্যানেল এসের বিশেষ আয়োজন সাদা কালো, যে আয়োজনের পুরোটা জুড়েই সহযাত্রী হিসেবে আপনাদের সাথে থাকছি আমি হাসান জাকির। আর এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেল এসের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম। দিয়েছিলেন, নিজেই এই কাম করতেন। নাজমুল নাজমুলে নিয়ে তার শালার নামে দিছে সানোয়ার। এসিলেন ওনার শালাদেরকে নিয়ে ওনারা জমিটা দখল করছে। সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান। আপনাদের অনুরোধেই আমাদের অনুসন্ধান দল খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের ঘটনা, তুলে ধরে সেই সব ঘটনা থেকে সাদা আর কালোর পৃথকীকরণ। এবারও তার ব্যতিক্রম নয়। দর্শক, বদলেছে দেশ, বদলেছে সরকার, আর ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে এখন রাতারাতি যে কারো সম্পদ দখলে নিতে পারেন যে কেউ। আগে দখলদারিত্বে ব্যবহার করা হতো ধর্মীয় বিভিন্ন ফতোয়াবাজি, এখন সেখানে ব্যবহার করা হচ্ছে অবুঝ শিশুদের। আমরা জানবো সেই শিশুদের সম্পর্কে, জানবো সেই ডিজিটাল প্রযুক্তির দখলদারিত্ব সম্পর্কে। তার জন্য আমাদেরকে যেতে হবে ঢাকার পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলায়। চলুন ঘুরে আসি। সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইল জেলার দূরত্ব প্রায় 84 কিলোমিটার। স্বাস্থ্য, শিক্ষা কিংবা খেলাধুলা কোনো কিছুতেই পিছিয়ে নেই জেলাটি। দেশের অন্যান্য জেলা শহরের চাইতে শিক্ষার হারও বেশ এগিয়ে। এ জেলায় শতকরা 71.21% মানুষ শিক্ষিত। টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি আবাসিক এলাকা। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস। রয়েছে অসংখ্য বহুতল বাড়িও। স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামেরও একটি বহুতল বাড়ি আছে এলাকাটিতে, যেখানে সপরিবারে বসবাস করতেন তিনি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। এমন খবরে বাড়িটি দখলের পায়তারা শুরু করেন স্থানীয় ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক নামধারীরা। তাদেরই একজন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি, যিনি নিজেকে স্থানীয় ছাত্র প্রতিনিধিদের নারী সদস্য দাবি করে জোয়াহেরুলের বাড়িটি দখলের পায়তারা চালান এবং দখলের কৌশল হিসেবে 18 থেকে 20 জন মানসিক ভারসাম্যহীন মানুষদের জোর করে তুলে দেন সেই বাড়িতে। ভাঙিয়া ফেললে আগুন, ভাঙতে গেলে অনেকে যায় লুটপাট করে, আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে, এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো, তাহলে হচ্ছে ভালো হবে। এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম, আর ভাঙি নাই, গেছি না তাইলে ভাঙবো না, শুধু অফিসটা একটু ভেঙে রেখে যাই। তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম, এতিমখানা কোনো কিছু করবো। এর জন্য জহেরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে আসেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার সহ যৌথ বাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে সেই বাড়ি থেকে শারীরিক প্রতিবন্ধী মানুষদের উদ্ধার করে পাঠানো হয় নিরাপদ আশ্রয় কেন্দ্রে। মানসিক ভারসাম্যহীন 17 জন মানুষ, তারা একটা আশ্রমে ছিল, তাদেরকে অতর্কিতে এই বাড়িতে আনা হয়েছিল। দখল শব্দটার ক্ষেত্রে যদি বলি, সেটা হলো যে আমরা যেটা জানতে পেরেছি যে এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিল মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল। আমরা এখনো পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কী ছিল। প্রকাশ্য দিবালোকে ছাত্র প্রতিনিধির নাম ভাঙিয়ে এমন
অন্যায় দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এইরকম একটা অমানবিক কাজ যে লোকগুলাকে এখানে বন্দি করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন অবস্থা আছে। এটা খুব একটা অমানবিক, এটার একটা ন্যায্য বিচার হওয়া দরকার। একটা লোক একটা অপরাধ করলো দেখে টোটাল ফ্যামিলিকে আসলে হ্যারাসমেন্ট করা বা টোটাল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না। এ সময় বাড়ি দখলের বিষয়টি জানতে পেরে ছুটে আসেন জওয়াহিরুল ইসলামের স্ত্রী রওশন আরাও। জানান, বাড়ি দখলের বিষয়ে তিনি আইনের আশ্রয় নেবেন। এই বাসাটা হলো আমার নামে, আমার হাজবেন্ডের। আমার হাজবেন্ডের আমি করছে, তার শাস্তি হবে, তার মামলা দিচ্ছে অনেকে, কিন্তু সেটার জন্য তো আমি কোনো না, কিন্তু আমার নামে বাসা, আমার বাসা এরকম দখল করার জন্য এরকম জোরপূর্বক অন্যের বাড়ি দখলের পায়তারা করার অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া হয় ছাত্র প্রতিনিধি নামধারী সেই মোকাদ্দাস মিষ্টিকে। টাঙ্গাইল জেলার ক্ষমতাধর সংসদ সদস্যের বাড়ি শুধু নয়, ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের সাথে সাথে ভিটেমাটি দখলের পায়তারা শুরু হয়েছে নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলাতেও। আমাদের অনুসন্ধান দল তুলে এনেছে সেই চিত্রও, চলুন সেটি দেখি। চাঁদপুরের পুরান বাজার সংলগ্ন ২ নং ওয়ার্ডের মধ্যম সিরামদি এলাকা, যেখানে ২% ৭৬ পয়েন্ট জায়গাসহ একটি বাড়ি রেজিস্ট্রারের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে ক্রয় করেন জনৈক ফারুক হোসেন নামের এক ব্যক্তি। জানা যায়, ফারুক শেখ নেহায়েত খেটে খাওয়া একজন সাধারণ মানুষ। কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, স্থানীয় একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে চাকরি করেন ফারুক। তিল তিল করে তার জমানো টাকা আর মায়ের গচ্ছিত অলংকার বিক্রি করে সেই টাকা দিয়ে জমি কিনে সপরিবারে সেখানে বসবাস শুরু করেন। আমরা 1.5 লাখ টাকা দিছি, সোনা গয়না সব বেচা টিচা। অনে বাবা আমগরে জায়গাটা দেয় না, আমার ঘরে গতনে লামিয়া দেয়, 2-3 ভিড় আমারে কিলাইছে, পুতেরে ভিড়াইছে। সে আমাদের কাছে জায়গাটা বিক্রি করে, বাড়িটা বিক্রি করে এখন বলতেছে বাড়ির টাকাটা আমাদেরকে রিটার্ন ব্যাক করবে, আমরা বাড়িটা ছেড়ে দিতাম। আমার ছোট ভাইয়ের ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে, আমার আম্মার গয়নাগাড়ি বিক্রি করে 11,65,000 টাকা রহিমা আক্তার রুমা বেগমের দিয়েছে। ফারুকের দাবি, জমিটির পূর্বের মালিক রহিমা আক্তার রুমা জমি রেজিস্ট্রি করার জন্য তাকে 1 বছরের সময় বেঁধে দিলেও 7 মাস অতিবাহিত না হতেই তাকে জোরপূর্বক সেই জায়গা ছেড়ে দিতে হুমকি দিতে থাকেন। কারণ পট পরিবর্তন হয়েছে ফ্যাসিস্ট সরকারের। তাদেরকে 11,50,000 টাকা দিয়ে পরিশোধ করে ফেলাইছে। পরিশোধ করে দেওয়ার পরে ওনারা আমাকে বলছে যে তোমরা পাওয়ার ফিরে নাও, পাওয়ার রেজিস্ট্রি করে নাও, নেওয়ার পরে আর তোমাদের লাগবে না। এখন ওনাদের থেকে পাওয়ার রেজিস্ট্রি করে নিয়েছি, ওনারা নেওয়ার পরে এখন ওনারা বলতেছে ওনাদের বাড়ি জায়গা আমি ছেড়ে দিতাম। তো পাওয়ার রেজিস্ট্রি করে নেওয়ার পর ওনারা ছেড়ে দিতে বলতেছে, এখন সেটা কি সম্ভব নেই। তারপরে আমি থানাতে অভিযোগ করছি, অভিযোগ ওনারা নিতেছে না। এদিকে জমিটির পূর্বের মালিক রহিমা আক্তার রুমা ও তার শরিকরা বলছেন ভিন্ন কথা। দখল করে নিয়ে ওদিনকে আমরা বিচার আচার সবই হয়েছে, কিন্তু এরা অনেকেই বিচার করে দিচ্ছে, এদের গণ্যমান্য ব্যক্তিরা বিচার করে দিছে, কিন্তু বিচার এরা মানে না। আমরা এই বাড়ির 2% 76 পয়েন্ট জায়গা বিক্রি করছি, খালি জায়গা। খালি জায়গার টাকা বাকি আছে 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা দিচ্ছে, 12 লক্ষ টাকার দাম হয়েছে। এরপরে তারা জবরদস্তি করে এই অসহায় মহিলারা নিয়ে পাওয়ার করাইছে, পাওয়ার করিয়া বিল্ডিং নিয়ে গেছে, ওই জায়গাও নিয়ে গেছে, পুরা সম্পত্তি নিয়ে গেছে। এ ঘটনায় উভয় পরিবার দ্বারস্থ হন স্থানীয় থানা পুলিশে। যদিও আইন অনুযায়ী জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পুলিশের এখতিয়ার বহির্ভূত কাজ, তবুও পুলিশ বলছেন উভয় পক্ষের অভিযোগ শুনে আইনি সুরাহার পরামর্শ দিবেন তারা। এ সংক্রান্তে থানার অফিসার এস আই বেল্লাল প্রাথমিক অনুসন্ধানে তাদেরকে থানায় ডেকেছে। থানায় তদন্তকালে জিজ্ঞাসাবাদকালে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুরগাপাড়াতে একটি সংঘবদ্ধ গ্রুপ বিভিন্ন বাড়িতে হামলা ও বাড়ি দখলে নেয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। 27,000 টাকা দিবে, আনালে এই বাড়িতে বাড়িতে না তোরা চাকু মাকু দেয় তাহা তো আমার সেদিন বা মাসে আপ্পাও ভুলাই আছে, 15 দিন বড় চললে রাত না লড়াইতেছে না। এরপরে স্যারের 11 তাপসা দুপুরে দিয়েছে, 4 ফুটা দেখাইছে। এরপরে আমি আর অন্য কারো কাছে বিচার চাইছিলাম ভাই, আমি বয়ে। স্থানীয়রা জানান, এলাকার মুরগাপাড়া, আমতলি, দমদমা এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করেও স্থানীয়রা দখলবাজদের কাছ থেকে
সকলকে সজাগ করছেন। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এখন সবাই রাজা। ইতিহাসের সেই রাজাদের রাজকাহন সম্পর্কে আমাদের সকলেরই হয়তো কিছুটা ধারণা রয়েছে। একটি রাজ্যের সম্পদ ও প্রজাদের সম্পদ রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব রক্ষক হিসেবে একজন রাজারই থাকে, কিন্তু সেই রাজা রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন সেই রাজ্যের প্রজাদের কি অবস্থা হয় আমরা জানবো। এ বিষয় সম্পর্কে জানাবো আপনাদেরকেও, তবে তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, বিরতির আগে আমাদের দেয়া কথা অনুসারে চলুন দেখে আসি রক্ষক রাজার ভক্ষক হওয়ার সেই গল্প কাহিনী। রাজধানীর খিলগাঁও এলাকার ত্রিমোহনী 1978 সালে স্থানীয় এ.কে.এম. শামসুদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে 18% ধানি জমি ক্রয় করে তা ভোগ দখল করে আসছিলেন জনৈক আজগর আলী নামের এক ব্যক্তি। আজগর আলী পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। 6 সদস্যের পরিবারে 4 ছেলে ও 2 মেয়ে সন্তানের জনক তিনি। যথারীতি 1978 পরবর্তী 1981 সাল পর্যন্ত উক্ত জমির নামজারি মূলে খাজনা খারিজ পরিশোধ করে তা ভোগ দখল করেন আজগর আলী। বন্যা পরবর্তী 1988 সালে আকস্মিক মৃত্যুবরণ করেন আজগর আলী। এদিকে পিতার মৃত্যুর দীর্ঘ সময় অতিবাহিত হবার পর আজগর আলীর উত্তরসূরিরা জানতে পারেন খিলগাঁও এলাকার ত্রিমোহনী মৌজায় তাদের পিতার রেখে যাওয়া 18% জায়গা সরকার খ তফসিলের আওতায় নিয়ে নিয়েছেন। এরই মাঝে খ তফসিল অবমুক্তির প্রজ্ঞাপন জারি করেন সরকার। 2014 সালে আজগর আলীর পরিবার বিষয়টি অধিকতর তথ্য সংগ্রহের জন্য স্থানীয় ভূমি অফিসে ছুটে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন তাদের পিতা মৃত আজগর আলীর 18 শতক জমির স্থলে 16.64 অযুতাংশ জমি এসেছে নামজারিতে। 78 সনের পরে এটা আমরা এসে নামজারি করে হয়, নামজারি হয়, এটা আমার আব্বা আম্বার নামে নামজারিও হয়। আব্বা আবার এটা খাজনা দিছে, 81 সন পর্যন্ত খাজনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে 85 সনের দিকে মনে হয় এটা এই যে এই বিপি বলে বা এটা খ তফসিল বলে আর কি, সরকারের যে এই জায়গা তাদের নামে নেয়। এরপরে আমরা আর খাজনা দেওয়া হয় না, ওইটা তো সব বন্ধ হয়ে যায়। ওইটা হয়ে গেলে তার খাজনা দেওয়া যায় না, বন্ধ হয়ে যায়। আমরা ওইভাবে ছিলাম। আমাদের নামে 81 সাল পর্যন্ত খাজনা দেওয়া, 81 সালে দেওয়ার পরে ওই যে বিপি হয়ে যায় 2000 সনে, হ্যাঁ, রেকর্ড হওয়ার পরে আমাদের বিপি হতে এসি ল্যান্ডের নামে আবার আমরা ওই যে অবমুক্ত করার পরে আমাদের নামে নামজারি করাইছি। নামজারি করার পরে এসি ল্যান্ড আমাদেরকে বলে যে আপনাদের এই জায়গা পান না, আমাদের জায়গা হাতের নামে হয়ে গেছে। পিতার কষ্টে উপার্জিত সম্পদের পরিমাণ কম হওয়ায় স্থানীয় ভূমি অফিসে বিষয়টি নিয়ে আপত্তি জানান আজগর আলীর পরিবার। আমাদের নামে নামজারি হয়ে গেছে, আমরা ওইভাবে আছি। আর যেহেতু আমরা থাকি এখানে যে বাসায়, তো ওইদিকে আসা যাওয়া কম হয়, খোঁজখবর একটু কমই হয়। একটা লোক মহিলা আছে, ওরা ওই ধান টান করে, ওই সময় ধান টান করতো। আমাদেরকে ওই ধান টান হইলে ধান টান দিয়ে যেত, এখানে এই বাসায় দিয়ে যেত। এই জমিনটা মনে হয় আজগর আলীর। এই জমিনটা আমি 25 বছর এই জমিনটা আমি নিজেই করছি, দাম জমিন করছি, আমি নিজে করে রাখাইছি। এর আগে ওনার আব্বাই নিজে করছে, আমার আম্মাই করছে, তারপর আমি করছি। যেখানে সরকারের রেকর্ডে আজগর আলীর নাম ও তার জমির পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে, সেখানে কিভাবে সরকারের রেকর্ড থেকে আজগর আলীর 1.36 অযুতাংশ জমি বাদ পড়ল? আর কিভাবেই বা আজগর আলীর 18% জমি গ্রাস করলেন অন্যেরা? আমরা জানবো এই বিষয় সম্পর্কে, জানাবো আপনাদেরকেও। তবে তার আগে আরও একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল এসের অপরাধ ও অনুসন্ধানমূলক আয়োজন সাদা কালোতে। দর্শক, বিরতির আগে আমাদের দেয়া কথা অনুসারে চলুন দেখে আসি আজগর আলীর 18% জমি কারা কিভাবে ভোগ দখল করছেন আর কিভাবেই বা এই জমির দখলদারিত্ব নিল।
2021 সালের প্রথম দিকে উজ্জ্বল নামের স্থানীয় এক বর্গাদারের মাধ্যমে আজগর আলীর বড় ছেলে গিয়াসউদ্দিন জানতে পারেন ত্রিমোহনী মৌজায় তাদের বাবার রেখে যাওয়া পুরো জমি গ্রাস করে নিয়েছেন অন্য কেহই। যা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে আজগর পরিবারে। উপায়ন্ত না পেয়ে আজগর পরিবার ছুটে যান স্থানীয় ভূমি অফিসে। সেখানে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে উল্লেখিত মৌজার দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড নাজমুল হোসেনের নিকট গেলে তিনি কাগজপত্র পর্যালোচনা না করেই সাফ জানিয়ে দেন এ জমি আপনাদের নয়। ওনাকে নিয়ে আমরা এসিল্যান্ডে ওই নাজমুল সাহেবের অফিসেই আমরা যাই। যাওয়ার পর আমাদের কাগজ দেখালাম যে এটা আমাদের অরিজিনাল দলিল, বায়াটা অরিজিনাল আছে, তার আগেরটা বায়া সেটা অরিজিনাল আছে, আমাদের পরপর পিছনের 3 লেভেলেরও দলিলগুলি মানে যারা 72 থেকে যারা বিক্রি করছে সবগুলি আমাদের কাছে কাগজ আছে। তো তাদেরকে দেখাইলাম, সিনি একটু ধমক দিয়ে আমাদের বলে এটা আপনাদের জায়গা না, আপনাদের কাগজ ভুয়া। ঘটনার 15 দিনের ব্যবধানে উক্ত জমির অনুকূলে পরপর 2টি নামজারি করেন এসিল্যান্ড নাজমুল হুসাইন। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা ছুটে আসেন চ্যানেল এসের টিম সাদা কালোর কাছে। সাদা কালোর অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বেড়াল। জানা যায় উক্ত জমির মালিকানা থেকে আজগর আলীর নাম বাতিল করে সেখানে ফয়জুন্নেসা গং এবং সানোয়ার হোসেন নামের পৃথক 2টি নামজারি করা হয়। এ ঘটনার 42 দিনের মাথায় একই এসিল্যান্ড উক্ত জমি এসিল্যান্ডের আপন শাশুড়ি শর্মিন পারভিনকে সানোয়ার হোসেনের কাছ থেকে আমোক্তারনামা দলিল করে নেন। হ্যাঁ, সে তখন রানিং এসিল্যান্ড থাকা অবস্থায় তার শাশুড়ির নামে জমিটা পাওয়ার নিছে। হ্যাঁ, আমার কাছে ভাই এত টাকা নাই যে আমি এই জমিটা কেনার মতো আমার সামর্থ্য ছিল। আপনি এই সার্ভেয়ার এবং এই নাজির, আরে ভাই এই 3 জন মিলাই হচ্ছে এই জমির সমস্ত দলিল সবকিছু ঘাটাঘাটি করছে। আমি কিচ্ছুই জানতাম না, তখন আমি জমি সম্পর্কে কিছু বুঝিও না, আমার জমি সম্পর্কে এতটা আইডিয়াও ছিল না। উনি আমাকে যা শিখাইছে লেখা দিত, আমি পড়তাম, পড়া ওইটা আমাকে বলে দিত তুই আদনানের কাছে যা, মামনের কাছে যা, যা বল সমস্যা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, নাজমুল নিজে পাঠাইছে, ওরে আমার সামনে নিয়ে আসে, ওরে আমার সামনে নিয়ে এসে এই কথাগুলো আপনার কাছে যা যা বলবো ওই কথাগুলো বলবেন যে নাজমুল সাহেব এই কথাগুলো সানোয়ারও থাকবে আপনিও থাকবেন, দুইজনের সামনে আপনি মাঝখানে থেকে এই কথাগুলো আমাদের বলবেন, সানোয়ারের সামনে থেকে এই কথাগুলো বলবেন। আপনি যদি বলতে পারেন, আপনি একটা ম্যাজিস্ট্রেট, আপনি একটা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই কথাটা সানোয়ার যেহেতু রাস্তার ছেলে, সানোয়ার যেহেতু আপনি রাস্তা থেকে উঠাই নিয়েছেন, আমার নামে যে বাজে বাজে কথাগুলো বলছে এই কথাগুলো সেম কথাগুলো আমার সামনে বলতে বলবেন, আমি আসবো, এইটা আমি কথা দিচ্ছি, আমি আসবো। ঘটনার 2 বছরের মাথায় 2024 সালে একই জমি এসিল্যান্ডের নিজের স্ত্রী, বাবা মা ও তার নিজের নামে দলিল করে নেন। জমিটা আমার বাবা আব্বার নামে ক্রয় করা হয় আর কি। ওই জমিটাই মানে ওই যে নাজমুল নামে যে ভদ্রলোক আর কি, উনি এসিল্যান্ডের ছিলেন, উনি আর কি ভুয়া কাগজপত্র করে এটা আর কি তাদের নামে লেখা নেয়। যিনি নাজমুল, তো ওনার মাধ্যমে ওনার সালারে দিয়ে আমাদের যে জমি ও এলাকার মাস্তান আরও অন্যান্য যারা আছে ক্যাডার বাহিনীদেরকে নিয়ে ওরা কি কাগজ ভুয়া কাগজ করছে, ওই কাগজ মারফত তারা জমি দখল করছে। একই চেয়ারে বসে নিজের এখতিয়ারাধীন জমি নিজেই গ্রাস করে নেয়া সম্পর্কে জানতে চাইলে সেই সময়কার এসিল্যান্ড টিম সাদা কালোকে পাশ কাটিয়ে যান। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না ভাইয়া, কারণ এটা 5 বছর আগে আমি ছিলাম। আপনি কথা বলতে পারেন? আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, আমি জানি না এই বিষয়ে, আমি যে জিনিসটা জানি না সে বিষয়ে কি কথা বলবো বলেন। তবে অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন এসিল্যান্ড রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন। যদিও ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন সরকারি চেয়ারে বসে অধীনস্থ সর্বসাধারণের জমি গ্রাস করা আইন বহির্ভূত কাজ। এসিল্যান্ডের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদা কালো নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে নয়, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই চ্যানেল এসের এই ক্ষুদ্র প্রয়াস। মনে রাখবেন, আপনার একটু সচেতনতা বোধই পারে সামাজিক এই ধরনের অসঙ্গতি দূর করতে আর সমাজকে কলুষিত মুক্ত করতে। কাজেই আপনি সচেতন হন আর সোচ্চার রাখুন আপনার প্রতিবেশীদের। আজ যেতে হচ্ছে, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঘটনার রহস্য উন্মোচন করে এই সাদা কালো অনুষ্ঠানে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়।